আপনারা শুনছেন গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল। আজ থাকছে এর তৃতীয় পর্ব। জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে কর্তামশাইয়ের কথা কাটাকাটি হইতেছে। জ্যোতিষ ভট্টাচার্য অনেকদিন হইতে তাহাদের খরিদ্দার, আগে আগে নগদ পয়সা দিয়া খাইয়া যাইত। আল মাস 6 হইতে মাসিক হারে খায়। বয়স 50-52, ম্যালেরিয়া রোগের মতো চেহারা, মাথার চুল প্রায় পাকিয়া গিয়াছে। রং পূর্বে ফর্সা ছিল, এখন পুড়িয়া আধকালো হইয়া আসিয়াছে প্রায়। পরনে ময়লা ধুতি, গায়ে লং ক্লথের ময়লা পাঞ্জাবি, পায়ে বিবর্ণ কেম্পিসের জুতা। বেচু চক্কতে বলিতেছেন, না, আপনি অনন্ত চেষ্টা করুন ভট্টাচার্য মশাই, আমি পারবো না। সোজা কথা, হোটেল খুলেছি 2 পয়সা রোজগারের চেষ্টা, অন্ন ছত্তর তো খুলিনি। জ্যোতিষ ভট্টাচার্য বলিতেছে, টাকার জন্য আপনি ভাববেন না চক্রবর্তী মশাই, 1 মাসের বাকি আমি একসঙ্গে দেব। না মশাই, আপনি অনন্ত চেষ্টা করুন, যা গিয়েছে গিয়েছে, আর আপনাকে খাইয়ে আমি জড়াতে রাজি নই। জ্যোতিষ ভট্টাচার্য বেশ নরম সুরে বলিল, না না, যাবে কেন, বিলক্ষণ পাই পয়সা শোধ করে দেব, তবে পড়ে গিয়েছি একটু ফেরে কর্তামশাই, খুব খোসামত জুড়ে দিয়েছে, তাই কটা দিন যেমন খাচ্ছি তেমনি খেয়ে যাই। সামনের মাসে পয়লা দোসরা। না মশাই, সামনের মাসে পয়লা দোসরার এখন ঢের দেরি, ওসব আর চলবে না, মাপ করবেন, আপনি অনন্তরে দেখুন। জ্যোতিষ ভট্টাচার্যের চেহারা দেখিয়া হাজারের মনে হইল লোকটা খুব ক্ষুধার্ত, সকাল হইতে কিছু খায় নাই। এত বেলায় না খাওয়াইয়া কর্তামশাই তাড়াইয়া দিতেছেন, কাজটা কি ভালো? হয়তো কিছু কষ্টে পড়িয়া থাকিবে, নতুবা 2 মুঠা খাইবার জন্য লোকে এত খোসামত করে না। হাজারের ইচ্ছা হইল একবার সে বলে, কর্তামশাই, আমি আজ খাবো না, কাল দেশে একটা নেমন্তন্ন ছিল, খেয়ে শরীর খারাপ আছে, আমার ভাতটা না হয় ভট্টাচার্য মশাই খেয়ে যান। কিন্তু কথাটা বলিলে কর্তামশাইয়ের অপমান করা হইবে, বিশেষ করিয়া পদ্ম, তাহা হইলে তাহাকে আস্ত রাখিবে না। জ্যোতিষ ভট্টাচার্য শেষ পর্যন্ত না খাইয়া চলিয়া গেল। হাজারি ভাবিল, আহা, পুরনো খদ্দের, ওকে 1 থাল ভাত দিলে কি ক্ষতি হতো হোটেলের? আমি যদি কখনো হোটেল করি, খেতে এসে কাউকে ফেরাবো না। এতে আমার হোটেল উঠে যায় আর থাকে। একে তো ভাত বেচে পয়সা, তার উপর খিদের সময় লোককে ফেরাবো। ট্রেনের প্যাসেঞ্জার খরিদ্দারগণ আসিয়া পড়িয়াছে, খাইবার ঘরে বেশ ভিড়। মতিচাকুর আজ 10-12টি লোক জুটাইয়া আনিয়াছে। পদ্ম আসিয়া বলিল, 10 থালা ভাত বারো, 2 থালা নিরামিষি, আলুর ডালনা দিও। আধ ঘন্টা পরে মুর্শিদাবাদ ট্রেনে খরিদ্দার বিদায় হইলে অপ্রত্যাশিতভাবে বনগাঁয় ট্রেনের সময় কতগুলি লোক খাইতে আসিল। বেলা 1:30। এ সময় নতুন লোক প্রায় আসে না। পদ্মছি যখন হাগিল 5 থালা ভাত ঠাকুর, হাজারি তাহাকে ডাকিয়া চুপি চুপি বলিল, ডাল একেবারেই নেই, 2 জনের মতো হবে কিনা। পদ্মছি ডেকচির কাছে আসিয়া নিচু হইয়া দেখিয়া চাপা কণ্ঠে বলিল, ওমা, এ তো একেবারে নেই বললেই হয়, এখন খদ্দের খাওয়াবো কি দিয়ে? তোমার দোষ, যখন ডাল কমে আসছে, এখনো 2খানা ট্রেন বাকি, তখন একটু ফ্যান মিশিয়ে সাতলে নিলে না কেন? কতবার তোমায় বলে দেওয়া হয়েছে, ফ্যান আছে? হাজারি বলিল, আছে। আছে তো 2 বাটি দাও ডালে ফেলে, দিয়েও একটু নুন দিও, গরম করে নাও, হা করে দাঁড়িয়ে দেখছো কি? হাজারে এই ধরনের কাজ কখনো করে নাই, করিতে তাহার বাধে। সে সত্যই ভালো রাঁধুনি, ইচ্ছা করিয়া হাতের ভালো রান্নাটা নষ্ট করিতে না, বা এভাবে খরিদ্দার ঠকাইতে তাহার মন সরে না। কিন্তু পদ্মছির হুকুম না মানিয়া উপায় কি? বাধ্য হইয়া ডালে ফ্যান মিশাইয়া খরিদ্দার বিদায় করিতে হইল। ছুটি পাইল সেদিন প্রায় বেলা 2:30টায়। একটুখানি গড়াইয়া লইয়া রোদ একটু পড়িয়া আসিলে
সে চূর্ণী নদীর তীরে তাহার অভ্যাস মতো বেড়াইতে চলিল। আজ কদিন নদীর ধারে যায় নাই, আর সেই পরিচিত নির্জন নিম গাছটার তলায় বসিয়া গাছের গুড়ি ঠ্যাস দিয়া ওপারে খেয়াঘাটের দিকে এবং শান্তিপুর যাইবার রাস্তার দিকে চাহিয়া থাকে নাই। বেশ লাগে জায়গাটা। আর ওখানে গিয়া বসিলেই হাজারির মাথায় হোটেল সংক্রান্ত নানা রকম নতুন কথা আসে। অন্য কোথাও তেমন হয় না। আজ জায়গাটাতে গিয়া বসিতেই হাজারির প্রথম মনে হইল হোটেল চলে রান্নার গুণে। যাহারা পয়সা দিয়া খাইতে আসিবে তাহারা চায় ভালো জিনিস খাইতে। ফ্যান মিশানো ডাল খাইতে তারা আসে না। পদ্মছিয়ের অনাচারে দরুন বেচু চক্কতির হোটেল উঠিয়া যাইবে। তাহার নিজের হোটেল ততদিনে খোলা হইয়া যাইবে। তাহার রান্নার গুণেই হোটেল চলিবে। হঠাৎ হাজারি লক্ষ্য করিল জ্যোতিষ ভট্টাচ চূর্ণীর খেয়াঘাটে দাঁড়াইয়া আছে। বোধহয় পার হইয়া ওপারে যাইবে। ও ভট্টাচ মশাই, ভট্টাচ মশাই! জ্যোতিষ চাহিয়া দেখিয়া উঠিয়া হাজারির কাছে আসিল। কোথায় যাবেন? যাচ্ছি একটু ফুলে নবলা। আমার ভাইরা ভাই থাকে, তারই ওখানে। দেখলে তো হাজারি, তোমাদের চক্কতি মশার কাণ্ডটা আজ। বলি, টাকাকে আমি দিতাম না? দুপুরবেলা না খাইয়ে কিনা বললে অন্য জায়গায় চেষ্টা করুন গিয়ে। ভাত বেচা বামন যদি ছোট লোক না হয় তবে আর কে হবে? বিড়ি আছে? দাও তো একটা। হাজারি নিকট হইতে বিড়ি লইয়া ধরাইয়া বলিল, 200 ঝাঁটা মারি শহরের মাথায়, আর থাকছি নে। যাচ্ছি ফুলে নবলা। আমার বড় ভাইরা ভাই পার্বতী চক্কতি সেখানে একজন নাম করা লোক। পার্বতী দাদা একবার বলেছিল ওদের জমিদারি কাছারিতে একটা চাকরি করে দেবে। পাল চৌধুরীদের জমিদারি, মস্ত কাছারি। সেখানেই যাচ্ছি, একটা হিললে হয়ে যাবেই। হাজারি বলিল, একটা কথা বলি ভট্টাচ মশাই, যদি কিছু মনে না করেন। জ্যোতিষ ভট্টাচ বলিল, কি? টাকা করি এখন কিছু নেই আমার কাছে, তা বলে দিচ্ছি। তবে দেনা আমি রাখবো না। খাওয়ার টাকা আগে শোধ দিয়ে তবে অন্য কথা। সে তুমি বলে দিও চক্কতি মশাইকে। হাজারি বলিল, টাকা করে কথা বলিনি, বলছিলাম আপনি আহার করেছেন? জ্যোতিষ ভট্টাচ কিছুমাত্র না ভাবিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল, না। কোথায় করবে? এত বেলায় চক্কতি মশাইয়ের হোটেল থেকে ফিরে আর ভাত কি আমার জন্য নিয়ে বসেছিল? হাজারি খপ করিয়া জ্যোতিষ ভট্টাচার্যের ডান হাতখানা ধরিয়া বলিল, আমার সঙ্গে চলুন ভট্টাচ মশাই, আমি আপনাকে রেঁধে খাওয়াবো আজ। আসুন আমার সঙ্গে। জ্যোতিষ ভট্টাচ বলিল, কোথায় কোথায়? আরে না না হাজারি, আজ ওসব থাক। আমি জল টল খেয়ে আর এমন অবেলায়। হাজারি নাছোড় বান্দা। তাদের হোটেলের একজন পুরনো খদ্দের আজ পয়সা নাই বলিয়া সারাদিন অনাহারে থাকিয়া রানাঘাট হইতে চলিয়া যাইতেছে। কি জানি কেন এই ব্যাপারটার জন্য হাজারি যেন নিজেকেই দায়ী করিয়া বসিল। জ্যোতিষ ভট্টাচ বলিল, আমি তোমাদের হোটেলে আর যাব না কিন্তু হাজারি। আচ্ছা, তুমি যখন ছাড়ছ না তখন বরং একটু জল টল খাওয়াও। হোটেলে নিয়েই বা যাব কেন? আসুন না, জল টল নয়, ভাত খাওয়াবো রেঁধে। জ্যোতিষ ভট্টাচ ব্যস্ত হইয়া বলিল, না না, ফুলে নবলা যেতে পারবো না আজ। তাহলে আজ সেখানে পৌঁছতেই হবে। নিকটে কুসুমের বাড়ি। একবার হাজারি ভাবিল ভট্টাচকে সেখানে লইয়া যাইবে কিনা। শেষে ভাবিয়া চিন্তায় তাহাই করিল। ভদ্রলোককে নতুবা কোথায় বসাইয়া সে খাওয়ায়। কুসুমের বাড়ির দৌড়ে করা নাড়িতেই কুসুম আসিয়া দৌড় খুলিয়া হাজারিকে দেখিয়া হাসি মুখে কি বলিতে যাইতেছিল। হঠাৎ জ্যোতিষ ভট্টাচার্যের দিকে দৃষ্টি পড়ায় সে লজ্জিত হইয়া নিচু স্বরে বলিল, বাবা ঠাকুর কি মনে করে? উনি কে সঙ্গে? ওর জন্যই আসা। উনি বামুন মানুষ, আজ সারাদিন খাওয়া হয়নি। আমার চেনাশোনা, আমাদের হোটেলে পুরনো খদ্দের। পয়সা ছিল না বলে খেতে দেয়নি কর্তামশাই। উনি না খেয়ে শান্তিপুর চলে যাচ্ছিলেন। আমার সঙ্গে দেখা, ধরে আনলো। ওকে কিছু না খাইয়ে তো ছেড়ে দেওয়া যায় না। বাড়ির ঘরটা খুলে দাও গিয়ে। কুসুম ব্যস্ত হইয়া বাহিরের ঘরের দোর খুলিতে গেল। জ্যোতিষ ভট্টাচ কিছু দূরে দাঁড়াইয়া ছিল। হাজারি তাহাকে ডাক দিয়া বাহিরের ঘরে বসাইল। তাহার পর বাড়ির ভিতর যাইতেই কুসুম উদ্বিগ্ন কণ্ঠে বলিল, কি করবেন বাবা ঠাকুর? রান্না করবেন? সব জোগাড় করে দিই।
আর ততক্ষণ ধরে যা কিছু আছে ও বাবা ঠাকুরতে দেই, কি বলেন? হাজারি বলিয়া, রান্না করে খাওয়াতে গেলে চলবে না কুসুম, উনি থাকতে পারবেন না, ফুলে নবলা যাবেন। আমি বাজার থেকে খাবার কিনে আনি, এখানে একটু বসবার জন্য নিয়ে এলাম। কুসুম দিয়া বলিল, বাবা ঠাকুর, আপনি ব্যস্ত হবেন না দেখিনি, আমি সব জোগাড় করছি জলখাবারের, আমার ঘরে সব আছে। ঘরে থাকতে বাজারে যাবেন খাবার আনতে কেন? আমার বাড়িতে যখন ব্রাহ্মণের পায়ে ধুলো পড়েছে, তখন আমার ঘরে যা আছে তা দিয়ে খেতে দেব। কিন্তু বাবা ঠাকুর, সেই সঙ্গে আপনিও, মনে থাকে যেন। হাজারির প্রতিবাদ বাক্য উচ্চারণ করার পূর্বেই কুসুম ঘরের মধ্যে চলিয়া গেল। অজ্ঞতা হাজারি বাহিরের ঘরে জ্যোতিষ ভট্টাচার্যের কাছে ফিরিয়া আসিল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, তোমার কোনো আত্মীয়ের বাড়ি নাকি হে? না, আত্মীয় নয়, এরা হলো ঘোষ গোয়ালা। এই বাড়িতে আমার ধর্মমেয়ের বিয়ে হয়েছে। ওই যে দোর খুলে দিলে, ওই মেয়েটি। 15 মিনিট আন্দাজ পরে ঝনঝন করিয়া শিকল নড়িয়া উঠিতে হাজারি বাহিরের বাড়ির অক্ষয়ের দিকে দাওয়ায় গিয়া দাঁড়াইল। দাঁড়াইয়া দাওয়ার দিকে চাহিয়া অবাক হইয়া গেল। দুখানি পরিষ্কার পরিচ্ছন্ন আসন পাতা, 2 বাটি জাল দেওয়া দুধ, 2খানা থালে ফলমূল কাটা, বড় বাতাসা ছানা, 2টি মুখ কাটা ভাব, ঝকঝকে করিয়া মাজা 2টি কাঁসার গ্লাসে 2 গ্লাস জল। হাসি মুখে কুসুম বলিল, ওকে ডাকুন, সেবা করতে বলুন, যা বাড়িতে ছিল একটু মুখে দিয়ে নিন দুজনে। তা তো হলো, কিন্তু আমি আবার কেন কুসুম? মেয়ের বাড়ি যে, না খেয়ে যাওয়ার কি জো আছে? ডাকুন ওকে। জ্যোতিষ ভট্টাচার্য খাইতে বসিয়া যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল দেখিয়া মনে হইল সে বড়ই ক্ষুধার্ত ছিল। তাহার থালায় একটুও কিছু পড়িয়া রহিল না। কুসুম পান সাজিয়া বাহিরের ঘরে পাঠাইয়া দিল। খাওয়ার পরে জ্যোতিষ ভট্টাচার্য বিদায় লইবার সময় বলিল, তোমার মেয়েটিকে একবার ডাকো হাজারি, আশীর্বাদ করে যাই। কুসুম আসিয়া গলায় কাপড় দিয়া দুজনকে প্রণাম করিল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, মা শোনো, সারাদিন সত্যিই খাইনি, ভারী তৃপ্তির সঙ্গে খেলাম তোমার এখানে। তুমি বড় ভালো মেয়ে, ছেলে পিলে নিয়ে সুখে থাকো, আশীর্বাদ করি। হাজারি জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে চলিয়া আসিল। পথে আসিয়া বলিল, ভট্টাচার্য মশাই, একটা হোটেল নিজে খুলব অনেক দিন থেকে ইচ্ছে আছে, আপনি কি বলেন? অনায়াসে করতে পারো, খুব লাভের জিনিস, তোমার হবেও। তোমার মনটা বড় ভালো, কিন্তু পয়সা পাবে কোথায়? তা নিয়ে তো গোলমাল, নইলে তো এতদিন খুলে দিতাম। দেখি, চেষ্টায় আছি, ছাড়ছি নে। ওই যে আমার মেয়ে দেখলেন, ওই কুসুম, ও একবার টাকা দিতে চেয়েছিল, তা কি নেওয়া ভালো? ও গরিব বেওয়া লোক, কেন ওর সামান্য পুঁজি নিতে যাব? তাই নেইনি, নিলেও এক্ষুনি দেয়, তবে সেই টাকা খুব সামান্য, তাতে হোটেল খোলা হবে না। জ্যোতিষ ভট্টাচার্য চুন্নির খেয়াধারে আসিয়া বলিল, আচ্ছা চলি হাজারি, তুমি হোটেল খুললে তোমার হোটেলে আমি বাঁধা খদ্দের থাকবো, সে তুমি ধরে নিতে পারো। আর কোথাও যাব না, তোমার মতো রান্না কটা ঠাকুর রাখতে পারে হে? বেচু চক্কদের হোটেলে আমি যে যেতাম শুধু তোমার নিরামিষ খাওয়ার লোভে। ভালো চলবে তোমার হোটেল, এদিক রে তোমার মতো রাখতে পারে না কেউ, বলে যাচ্ছি। জ্যোতিষ ভট্টাচার্য তো চলিয়া গেল, কিন্তু হাজারের মনে তাহার শেষ কথাগুলি একটা খুব বড় বল ও প্রেরণা দিয়া গেল। সে জানে তাহার হাতের রান্না ভালো, কিন্তু খরিদ্দারের মুখে সে কথা শুনিলে তবে না তৃপ্তি। ক্ষুধার্ত ব্রাহ্মণকে খাওয়াইছিল বটে, কিন্তু সে যাইবার সময় যাহা দিয়া গেল, হাজারির মনের আনন্দ ও উৎসাহের দিক দিয়া দেখিতে গেলে তাহা খুব মূল্যবান ও সার্থক প্রতিদান। হাজারি যখন হোটেলে ফিরিল তখন বেলা বেশি নাই। রতন ঠাকুর ডাল ভাত চাপাইয়া দিয়াছে, মতি চাকর বা পদ্মছি কেহই নাই। গদির ঘরে বেচু চক্কতে কাহাদের সঙ্গে কথাবার্তা বলিতেছিল। হোটেলের রান্নাঘরে ঢুকিলে কিন্তু হাজারির মনে নতুন বলে সঞ্চার হয়, বরং ছুটি পাইয়া বাহিরে গেলেই যত দুর্ভাবনা আসিয়া জোটে। প্রকাণ্ড উনুনের ওপর ফুটন্ত ডেকচির সামনে বসিয়া হাজারি নিজেকে বিজয়ী বীরের মতো কল্পনা করে। তখন না মনে থাকে কুসুমের থাকা কথা, না মনে থাকে অন্য কোনো কিছু। অবসাদ আসে
কাজ হাতে না থাকিলে এ বরাবর দেখিয়া আসিতেছে সে। ইতিমধ্যে রতন ঠাকুর ফিরিল। হাজারিকে চুপি চুপি বলিল, একটি কথা আছে। আমার দেশের একজন লোক এসেছে, আমার কাছ থেকে চাকরি খুঁজবে। বড় গরিব, তাকে বিনি টিকেটে খাওয়ার ঘরে ঢুকিয়ে খেতে দিতে হবে। তোমার যদি মতো হয় তবে তাকে বলি। হাজারি বলিল, নিয়ে এসো, তার আর কি, গরিব মানুষ খাবে, আমার কোনো অম্মত নেই। রতন ঠাকুর খুব খুশি হইয়া চলিয়া গেল। রাত্রে তাহার লোক যখন খাইতে আসিল, রতন ঠাকুর হাজারিকে ডাকিয়া ইঙ্গিতে লোকটাকে চিনাইয়া দিতে। হাজারি পরিতোষ করিয়া তাহাকে খাওয়াইল। পদ্মছিঁড়ের অত্যন্ত সতর্ক দৃষ্টি এড়াইয়া লোকটা বিনা টিকিটে খাইয়া চলিয়া গেল। কেহ কিছু ধরিতেও পাইল না। এইরকম চলিল 1-8 দিন নয়, 10-12 দিন। একদিন আবার তাহার অন্য এক সঙ্গী জুটাইয়া আনিয়াছে, তাহাকে বিনামূল্যে খাইতে দিতে হইল। ব্যাপারটি সামান্য, হাজারি কিন্তু একটা প্রকাণ্ড শিক্ষা পাইল ইহা হইতে। এত সতর্ক ব্যবস্থার মধ্যেও চুরি তো বেশ চলে। বেচু চক্কতির টিকিটও পয়সাতে ঠিক মিল আছে, সুতরাং তার দিক দিয়া সন্দেহের কোনো কারণ নাই। পদ্মছি যে পদ্মছি সে পর্যন্ত বিন্দু বিসর্গ জানিল না ব্যাপারটার। ভাত তরকারি কিছু মাপ থাকে না, যে কম পড়িবে। সুতরাং কে ধরিতেছে কেন? এ ধরনের চুরি ধরিবার কি উপায় নাই কোনো? কয়দিন ধরিয়া হাজারি চূর্ণির ঘাটে নির্জনে বসিয়া শুধু এই কথা ভাবে, ঠাকুরে ঠাকুরে ষড়যন্ত্র করিয়া যদি বাহিরের লোক ঢুকাইয়া খাওয়ায় তবে সে চুরি ধরিবার উপায় কি? অনেক ভাবিয়া একটা উপায় তাহার মাথায় আসিল। একদিন বিকালে থালায় নম্বর যদি দেওয়া থাকে আর টিকিটের নম্বরের সঙ্গে যদি তার মিল থাকে, তবে থালা এটা হইলেই ধরা পড়িবে অমুক নম্বরের থালার খদ্দের বিনা টিকিটে খাইয়াছে, না পয়সা দিয়া খাইয়াছে। মাঝে মাঝে তদারক করিলেই জিনিসটা ধরা পড়িবে। তাছাড়া থালা মাজিবার সময় ঝি বা চাকরির নিকট হইতে এটো থালার নম্বরগুলি জানিয়া লইলেই হইবে। হাজারি খুব খুশি হইল। ঠিক বাহির করিয়াছে বটে, একটা ফাঁক অবশ্যই আছে, সেও জানে। যদি কলাপাতায় খাইতে দেওয়া হয়, যদি বিনা নম্বরী থালা সেই লোকটা বাহির হইতে আনে, তাহাতে নিস্তার নাই, কারণ ঝি চাকরির চোখে তখনই ধরা পড়িবে। এটো থালা সেই লোকটা কিছু মাজিতে বসিতে পারে না হোটেলের মধ্যে। কলার পাতায় কেহ খাইতেছে, ইহা চোখে পড়িলে তখন ঝি চাকরে সন্দেহ করিবে বলিয়া হঠাৎ কেহ সাহস করিবে না কাহাকেও পাতায় ভাত দিতে। 200-250 টাকা যদি জোগাড় করা যায়, তবে রেলবাজারেই আপাতত হোটেল খুলিয়া দেওয়া যায়। টাকা দেয় কে? জ্যোতিষ ভট্টাচার্যের কথা তাহার মনে পড়িল। বেচারি বড় কষ্টে পড়িয়াছে, শেষে কিনা ভাইরা ভাইয়ের বাড়ি চলিয়াছে আশ্রয় প্রার্থনা করিতে। লোকে কি সোজা কষ্ট পাইলে তবে কুটুম স্থানে যায় চাকরির উমেদার হইয়া? যদি সে হোটেল খোলে, জ্যোতিষ ভট্টাচার্যকে আনিয়া রাখিবে। বৃদ্ধ মানুষ, 2টি করিয়া খাইতে পারিবে, আর কিছু হাত খরচ মিলিবে। ইহার বেশি তাহার আর কিসেরই বা দরকার? প্রতিদিনের মতো আজও বেলা পড়িয়া আসিল। গত 2 বৎসর যেরূপ হইয়া আসিতেছে, সেই একই ঘোড়া নিম গাছ, সেই একই চূর্ণির খেয়াঘাট, পালেদের সেই একই কয়লার ডিপোতে মুটি ও সরকার বাবুর সঙ্গে ঝগড়া চলিতেছে, সবই পুরাতন। দিন যায়, কিন্তু তাহার স্বাদ পূর্ণ হইবার তো কোনো লক্ষণই দেখা যাইতেছে না, বরং দিন দিন আরো ক্রমে অবস্থা খারাপের দিকে চলিয়াছে। সামান্য মাইনে হোটেলের কি হইবে ইহাতে? বাড়িতে টিপিকে একখানা ভালো শখের কাপড় দেওয়া যায় না, পেট পুড়িয়া খাইতে দেওয়া যায় না। টেপির মা গরিব ঘরের মেয়ে, যেমন বাপের বাড়িতে কখনো সুখের মুখ দেখে নাই, স্বামীর ঘরে আসিয়াও তাই। সংসারে গভীর খাটুনি খাটিয়া ছেলে মেয়ে মানুষ করিতেছে, মুখ ফুটিয়া কোনোদিন স্বামীর কাছে কোনো আদর আবদার করে নাই। ছেঁড়া কাপড় সেলাই করিয়া পরিতেছে, আধপেটা যাইয়া নিজে ছেলে মেয়েদের জন্য 2 মুঠা বেশি ভাত জল দিয়া রাখিয়া দিতেছে হাঁড়িতে। তাহারা সকালবেলা খাইবে, কখনো কোনোদিন সেজন্য বিরক্তি প্রকাশ করে নাই, অদৃষ্টকে নিন্দা করে নাই। হাজারে এসব বোঝে, তাই তো সে আজকাল সর্বদা এক মনে উপায় চিন্তা করে, কি করিয়া সংসারে উন্নতি করা যায়।
চক্কতি মশার হোটেলে রাঁধুনি বৃত্তি করিলে কখনো যে উন্নতি করা যাইবে না, আর পদ্মঝি ঝাঁটা খাইয়া মাঝে পড়িয়া হাড় কালি হইয়া যাইবে। ভগবান যদি দিন দেন তবে তাহার আজীবনের সংকল্প সে কার্যে পরিণত করিবে। হোটেল একখানা খুলিবে। কুসুমের সঙ্গে যে আলাপ হইয়াছে, হাজারি এটাকে পরম সৌভাগ্য বলিয়া মনে করে। কুসুম চমৎকার মেয়ে। প্রবাস জীবনে কুসুমের সাহচর্য, তাহার মধুর ব্যবহার, হোক না সে গোয়ালের মেয়ে, কিন্তু বড় ভালো লাগে। আরও ভালো লাগে এই জন্য যে ঠিক কুসুমের মতো স্নেহপ্রবণ কোনো আত্মীয় মেয়ের সংস্পর্শে সে কখনো আসে নাই। অনেকখানি যে নির্ভর করা যায় কুসুমের ওপর, সব বিষয়ে নির্ভর করা যায়, মনে হয় এ কাজের ভার কুসুমের ওপর দিয়া নিশ্চিন্ত হওয়া যায়। সে প্রতারণা করিবে তো নাই, বরং প্রাণপণ যত্নে ও কাজ উদ্ধার করিবার চেষ্টা করিবে, যেমন আপনার লোকে করিয়া থাকে। হাজারে যদি নিজের দিন ফিরাইতে পারে তবে কুসুমেরও দিন সে অমন রাখিবে না। টেপিও তার মেয়ে, কিন্তু টেপি বালিকা, কুসুম বুদ্ধমতী। ও যেন তার বড় মেয়ে, যে বাপের দুঃখ কষ্ট সব বোঝে এবং বুঝিয়া তাহা দূর করিবার চেষ্টা করে, মন প্রাণ দিয়া চেষ্টা করে। মেয়েও বটে, বন্ধুও বটে। সকালে সেদিন রতন ঠাকুর আসিল না। পদ্মঝি আসিয়া বলিল, ও ঠাকুর, আজ আর আসবে না, কাল বলে গিয়েছে। তরকারিগুলো তুমি কুটে নাও, নিয়ে রান্না চাপিয়ে দাও, আমি আজ দিয়ে দিচ্ছি। হাজারে প্রমাদ গুনিল, আজ হাটবার, দুপুরে অন্তত 100-150 হাটুরে খরিদ্দার খাইবে। এক হাতে তাহাদের রান্না করা এবং খাওয়ানো সোজা কথা নয়। পদ্মঝির কথা মতো সে বটি পাতিয়া তরকারি কুটিতে বসিয়া গেল। বেলা 8:30টার সময় সবে ডাল ভাত নামিয়াছে। এমন সময় একজন খরিদ্দার টিকিট লইয়া খাইতে আসিল। হাজারি বলিল, আগে বাবু, সবে ডাল ভাত নেমেছে, কি দিয়ে খাবেন? লোকটি রাগিয়া বলিল, 9টা বেজেছে, মোটে ডাল ভাত? কিরকম ঠাকুর তুমি? যদু বাড়ুচে হোটেলে এতক্ষণ 3টে তরকারি হয়ে গিয়েছে, এরকম করলে তোমাদের হোটেল চলছে? হাজারি বলিল, 9টা তো বাজেনি বাবু, 8:30। লোকটার মেজাজ রুক্ষ ধরনের। বলিল, আমি বলছি 9টা, তুমি বলছো 8:30, আবার মুখে মুখে তর্ক। আমি ঘড়ি দেখতে জানি নে? সে কথা তো হয়নি বাবু, ঘড়ি কেন দেখতে পাবেন না? আপনারা বড় লোক, কিন্তু 9টা বাজলে কেষ্টনগরে গাড়ি আসে, সে গাড়ি তো এখনো আসেনি। আবার তর্ক, এক চড় মারব গালে। বোধ হয় লোকটা মারিয়াই বসিত। ঠিক সেই সময় পদ্মঝি গোলমাল শুনিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কি হয়েছে বাবু? লোকটা পদ্মঝির দিকে ফিরিয়া বলিল, তোমাদের এই অসভ্য ঠাকুরটা আমার সঙ্গে মুখোমুখি তর্ক করছে। কি জানো আর, হোটেলের রাঁধুনিগিরি করতে এসে আবার লম্বা লম্বা কথা। আজ দিতাম তোমাকে একটি চড় কষিয়ে, টের পেতে তুমি মজা। পদ্মঝি বলিল, যাক বাবু, আপনি ক্ষমা দেন, ওর কথায় চটলে কি চলে? আসুন, আপনি খাবেন এখানে। খাবো কি? তোমাদের ঠাকুর বলছে এখনো কিছু রান্না হয়নি, তাই বলতে গেলাম তো আমার সঙ্গে তর্ক। রান্না হয়নি তো টিকিট বিক্রি করেছিলে কেন তোমরা? দেখাবে তোমাদের মজা, যত বদমায়ের সব। পদ্মঝি ঝাঁঝের সহিত বলিল, ঠাকুর, তুমি কিরকম মানুষ, বাবুর সঙ্গে মুখোমুখি তর্ক করো? তোমার কি দরকার ছিল? রান্না কেনই বা হয় না? যা হয়েছে তাই দিয়ে ভাত দাও, আর মাছ ভেজে দাও। যান বাবু, আপনি গিয়ে বসুন। খানিক পরে লোকটা খাওয়া ফেলিয়া বলিল, মাছটা এক্কেবারে পচা। রামু রামু, কেন মরতে হোটেলে খেতে এসেছিল? ছি ছি, এ ঠাকুর, এদিকে এসো। পদ্ম ছি হা হা করিয়া ছুটিয়া আসিয়া বলিল, কি হয়েছে বাবু, কি হয়েছে? কি হয়েছে? যত সব ন্যাকামি, মাছ একদম পচা। লোকজনকে মারবার মতলব তোমাদের না? আজ রিপোর্ট করে দিচ্ছি তোমাদের নামে। রিপোর্টের কথা শুনিয়া পদ্মঝির মুখ শুকাইয়া গেল। সে তাড়াতাড়ি বলিল, বাবু, আপনার পায়ে পড়ি, বসুন, না খেয়ে উঠবেন না, আমি দই এনে দিচ্ছি। একদিন যা হয়ে গিয়েছে ক্ষমা ঘেন্না করে নিন বড়বাবু। সে তাড়াতাড়ি দই ও বাতাসা আনিয়া দিল। লোকটি খাইয়া উঠিয়া যাইবার সময় বেজু চক্কতি বিনীত সুরে নিতান্ত কাচুমাচু হইয়া বলিল, বাবু, একটা কথা আছে, আপনার টিকিটের পয়সাটা তো নিতে পারিনি, আপনার খাওয়া হলো না, পয়সা কওয়া না, আপনি নিয়ে যান। লোকটি বলিল, না না থাক, পয়সা দিতে হবে না ফেরত, কিন্তু এরকম আর যেন কখনো না হয়।
বেচু চক্কতি জোর করিয়া লোকটার হাতে পয়সা কয়েকানা গুজিয়া দিল। একটু পরে গদির ঘরে হাজারি ঠাকুরের ডাক পড়িল। হাজারি গিয়া দেখিল সেখানে পদ্মছি দাঁড়াইয়া আছে। বেচু চক্কতি বলিল, ঠাকুর, খদ্দেরদের সঙ্গে ঝগড়া করতে কতদিন শিখেছ? হাজারি অবাক হইয়া বলিল, ঝগড়া? কার সঙ্গে ঝগড়া করলাম বাবু? পদ্মছি বলিল, ঝগড়া করছিলে না তুমি ওই বাবুর সঙ্গে? সে মুখোমুখি তক্ক কি? বাবু তো চর মারবেনি। আমি গিয়ে না পড়লে দিত কুশিয়ে 2-4 ঘা। আগে কি বলেছে না বলেছে আমি তো শুনিনি। গিয়ে দেখিয়ে বাবু রেগে লাল হয়ে গিয়েছেন। ওর কি কাণ্ডজ্ঞান আছে? তখনও সামনে ঝগড়া চালাচ্ছে। বেচু চক্কতি বলিল, খদ্দের যাই কেন বলুক না, তাই শুনে যেতে হবে। এ তুমি বুড়ো হয়ে মরতে চললে? আজও শিখলে না তুমি? বাবু, আপনি শুনে বিচার করুন। ঝগড়া তো আমি করিনি। উনি বললেন 9টা বেজেছে, আমি বললাম 8:30 বেজেছে। এই উনি আমার বললেন, আমি কি ঘড়ি দেখতে জানি নে? পদ্মছি বলিল, তোমার সব মিথ্যে কথা ঠাকুর। ও কথায় কখনো ভদ্রের লোক চটে? তুমি বেয়াদবের মতো তক্ক করেছ, তাই বাবু চটে গিয়েছেন। আমি গিয়ে শকর পেয়ে শুনেছি তুমি যা তা বলছো। অবশ্য এখানে পদ্মছির উক্তির সত্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই চলিতে পারে না। এ কথা হাজারি ভালো করিয়া জানিত। বেচু চক্কতি মহাশয় কাহারও কথা শুনিবেন না। পদ্মছি যাহা বলিবে তাহাই ধ্রুব সত্য বলিয়া মানিয়া লইবেনি। সে অজ্ঞতা চুপ করিয়া বহিল। বেচু চক্কতি বলিল, পচা মাছ কে এনেছিল? হাজারে উত্তর দেবার পূর্বেই পদ্মছি বলিল, ওই গিয়েছিল বাজারে, ওই এনেছে। হাজারি বিস্ময়ে কাঠ হইয়া গেল। কি সর্বনেশে মিথ্যে কথা! পদ্মছি খুব ভালো করিয়া জানে কাল রাত্রে প্রায় 1.5 পোয়া আন্দাজ পোনা মাছ উদ্বৃত হইলে পদ্মছি তাহাকে বলিয়াছিল মাছগুলার ঢাকিয়া রাখিতে এবং পরদিন কড়া করিয়া আরেকবার ভাজিয়া লইয়া মাছের ঝাল করিতে। তাহা হইলে খরিদ্দার টের পাইবে না যে মাছটা বাসি। বাসি মাছ ভাজা যে খরিদ্দারকে দিতে যায় নাই। পদ্মছি নিজেই ভাজা মাছ দিবার কথা বলিয়াছিল। কিন্তু এসব কথা বেচু চক্কতিকে বলিয়া কোনো লাভ নাই। বেচু চক্কতি বলিল, তোমার 8 আনা জরিমানা হলো, মাইনের সময় কাটা যাবে, যাও। হাজারি রান্নাঘরে ফিরিয়া আসিল, কিন্তু তাহার চোখ দিয়া যেন জল বাহির হইয়া আসিতে চাহিতেছিল। কি অসহ্য বিচার! সে বাজারে গিয়াছিল ইহা সত্য, মাছ কিনিয়াছিল তাহাও সত্য, কিন্তু সে মাছ পচা নয়, সে মাছ খরিদ্দারের পাতে দেওয়া হয় নাই। অথচ পদ্মঝি দিব্য তাহার ঘাড়ে সব দোষ চাপাইয়া দিল, আর সেই মিথ্যা অপরাধে তাহার হইল জরিমানা। পদ্ম দিদি তাহার সঙ্গে যে কেন এমন করিয়া লাগে, কি করিয়াছে সে পদ্ম দিদির? রতন ঠাকুর আজ নাই, খাটুনি সব তাহার উপর। 8-10 জন লোক ইতিমধ্যে টিকিট কিনিয়া খাবার ঘরে ঢুকিল, চাকরে জায়গা করিয়া দিল। হাজারি তাড়াতাড়ি আলু ভাজিয়া ইহাদের ভাত দিল। তাহারা খুব গোলমাল করিতে লাগিল, শুধু আলু ভাজা আর ডাল দিয়ে ভাত খাওয়া যায়? ইহারা সকলেই রেলের যাত্রী। স্টেশন হইতে তাহাদের হোটেলের চাকর বলিয়া আনিয়াছে যে একমাত্র তাহাদের হোটেলেই এত সকালে সব হইয়া গিয়াছে, মাছের ঝোল অম্বল পর্যন্ত। এখন দেখা যাইতেছে যে ডাল আর আলু ভাজা ছাড়া আর কিছুই হয় নাই। এ কি অন্যায়! ইত্যাদি। পদ্মছি দরজার কাছে মুখ বাড়াইয়া বলিল, ও ঠাকুর, দাও না মাছ ভেজে, বাবুরা বলছেন শুনতে পাও না? বাবুরা খাবেন কি দিয়ে? অর্থাৎ সেই পচা মাছ ভাজা আবার দাও। আজকার মাছ এখনো কোটা হয় নাই পদ্ম তাহা জানে। হাজারি ঠাকুর কিন্তু পচা মাছ আর খরিদ্দারে পাতে দেবে না। সে বলিল, ভাজা মাছ আর নেই, যা ছিল ফুরিয়ে গিয়েছে। পদ্মছি বলিল, তবে একটু বসুন বাবুরা, একখানা তরকারি করে দিচ্ছে, বসুন আপনারা, উঠবেন না। শিক্ষা মতো মতি চাকর আসিয়া বলিল, ও ঠাকুর, বনগাঁর গাড়ি আসবার যে সময় হলো, রান্নাবান্না কিছু হলো না এখন? ঘণ্টা পড়ে গিয়েছে যে। খরিদ্দারে ব্যস্ত সমস্ত হইয়া উঠিল। ইহারাও সে গাড়িতে কৃষ্ণনগরে যাইবে। একজন বলিল, ঘণ্টা পড়ে গিয়েছে? মতি চাকর বলিল, হ্যাঁ বাবু, অনেকক্ষণ। গাড়ি গাংনাপুর ছেড়েছে, এলো বলে। মাছ ভাজা খাওয়া মাথায় থাকুক, তাহারা তাড়াতাড়ি উঠিতে পারিলে বাঁচে। গাড়ি ফেল হইয়া গেলে অনেকক্ষণ আর গাড়ি নেই। পদ্মছি বলিল, আহা, উঠবেন না বাবুরা, ধীরে সুস্থে খান। মাছ ভেজে দাও ঠাকুর, আমি তাড়াতাড়ি কুটে দিচ্ছি, বসুন বাবুরা।
খরিদ্দারেরা উঠিয়া পড়িল। ধীরভাবে বসিয়া খাওয়া তাহাদের পক্ষে সম্ভব নয়। তাহারা চলিয়া যাইতেই পদ্মঝি বলিল, যাক, এইবার মাছগুলো কুটি। এত সকালে কোন হোটেলে রান্না হয়েছে? 6খানা মাছের গাদা বেঁচে গেল। এই জুয়াচুরিগুলো হাজারি পছন্দ করে না। শুধু এখানে বলিয়া নয়, রেলবাজারের সব হোটেলেই এই ব্যাপার সে দেখিয়া আসিতেছে। খরিদ্দারকে খাওয়াইতে বসাইয়া দিয়া বলে, বাবু, গাড়ি ঘণ্টা পড়ে গেল। খরিদ্দার আধপেটা খাইয়া উঠিয়া যায়। হোটেলের লাভ। ছি, ন্যায্য পয়সা গুনিয়া লইয়া একে জুয়াচুরি। হাজারি ঠাকুর এতদিন এখানে কাজ করিতেছে, কখনো মুখ দিয়ে কথা বাহির করে নাই যে ট্রেনের সময় হইয়া গেল। অনেক সময় ট্রেনের সময় না হইলেও ইহারা মিথ্যা করিয়া ধোঁয়া তুলিয়া দেয়, যাহাতে খরিদ্দার ব্যস্ত হইয়া পড়ে। অধিকাংশ পাড়াগাঁয়ে লোক রেলের টাইম টেবিল মুখস্থ করিয়া তাহারা বসিয়া নাই। ইহাদের ধাঁধা লাগাইয়া দেওয়া কঠিন কাজ নয়। মতি চাকরকে শিখানো আছে, সেই সময় বুঝিয়া রেলগাড়ির ধোঁয়া তুলিয়া দিবে। আজ 5 বছর হাজারি দেখিয়া আসিতেছে এই ব্যাপার। নিজের হোটেল যখন সে খুলিবে, ব্যবসাতে লাভ করিবার জন্য এসব হীন ও নিজ কৌশল সে অবলম্বন করিবে না। ন্যায্য পয়সা লইবে, ন্যায্য মতো পেট ভরিয়া খাইতে দিবে। এইসব নিরীহ পল্লীবাসী রেলযাত্রীদের ঠকাইয়া পয়সা না লইলে যদি তাহার হোটেল না চলে, না হয় না চলল হোটেল। ফাঁকি দেওয়া যায় না হাটুরে খরিদ্দারদের। আজ মদনপুরের হাট, এখানকারও হাট। পাড়াগা হইতে দুধ ও তরিতরকারি লইয়া বহু লোকে আসে, তাহারা অনেকে এখানে খায়। বারবার যাতায়াত করিয়া তাহারা চালাক হইয়া গিয়াছে। মতি চাকর প্রথম প্রথম 2-1বার ইহাদের উপর কৌশল খাটাইতে গিয়া বেকুব বনিয়াছে। তাহারা বলে, হোক হোক গাড়ি ঘণ্টা, লাও তুমি, না হয় পরের গাড়িটায় যাবানি। তা বলে সারাদিন খাবার পরে ভাত ফেলে তো উঠতে পারিনি। হ্যাদে লিয়ে এসো, আর 2 হাতা ঢাল, ও ঠাকুর। হাটুরের লোকজন খাইতে আসিতে আরম্ভ করিল। বেলা 1টা। ইহাদের জন্য আলাদা বন্দোবস্ত। ইহারা চাষা লোক, খায় খুব বেশি। তাছাড়া খুব শৌখিন রকমের খাদ্য না পাইলেও ইহাদের ক্ষতি নাই, কিন্তু পেট ভরা চাই। সাধারণ বাবু খরিদ্দারদের জন্য যে চাল রান্না হয়, ইহাদের সে চাল নয়। মোটা নাগরা চালের ভাত ইহাদের জন্য বরাদ্দ। ফ্যান মিশানো ডাল ও একটা চচ্চড়ি। ইহাদের সাধারণত দেওয়া হয় চিংড়ি মাছ বা কুচা মাছ। পোনা মাছ ইহাদের দিয়া পারা যায় না। কুচো চিংড়ি কিছু বেশি দিতেও গায়ে লাগে না। ইহাদের মধ্যে অনেক সময় হাজারের নিজের গ্রামের লোকও থাকে। তাহাদের মুখে বাড়ির খবর পাওয়া যায়, কিন্তু আজ তাহার গ্রাম হইতে কেহ আসে নাই। রতন ঠাকুর নাই। একা হাতে এতগুলি লোকের রান্না ও পরিবেশন করিয়া হাজারি নিতান্ত ক্লান্ত দেহে যখন খাইতে বসিবার জোগাড় করিতেছে, তখন বেলা প্রায় 3টার কম নয়। পদ্মঝি অনেকক্ষণ পূর্বেই থালায় ভাত বাড়িয়া লইয়া চলিয়া গিয়াছে। বেচু চক্কতি গদিতে বসিয়া এবেলার ক্যাশ মিলাইতেছেন। এই সময় পাশের হোটেলের বংশীধর ঠাকুর আসিয়া বলিল, ও ভাই হাজারি, 2টো ভাত হবে? বংশীধর মেদিনীপুর জেলার লোক, তবে বহুকাল রানাঘাটে থাকায় কথার বিশেষ কোনো টান লক্ষ্য করা যায় না। সে বলিল, আমার এক ভাগ্নে এসেছে হঠাৎ এখন এই 3টের গাড়িতে। আজ হাটবার, হাটুরে খদ্দেরদের দল সব খেয়ে গিয়েছে, আমাদের খাওয়াও চুকেছে। তাই বলে দেখে আসি যদি। হাজারি বলিল, হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও গিয়ে। ভাত যা আছে খুব হয়ে যাবে। বংশীধরের ভাগিনী আসিল। চমৎকার চেহারা, 18-19-এর বেশি বয়স নয়। তাহাকে আসন করিয়া ভাত দিতে গিয়া হাজারি দেখিল ডেকচিতে যা ভাত আছে তাহাতে 2জনের কুলায় না। বংশীধরের ভাগ্নেটি পল্লীগ্রামের স্বাস্থ্যবান ছেলে, নিশ্চয়ই 2টি বাঁশ বেতি খায়। তাহারই পেট ভরিবে কিনা সন্দেহ। হাজারি উহাকেই সব ভাতগুলি বাড়িয়া দিল। ডাল তরকি যাহা ছিল তাহাও দিল। সে খাইতে খাইতে বলিল, মাছ নেই? না বাবা, মাছ সব ফুরিয়ে গিয়েছে। আজ এখনকার হাটবার, বড্ড খদ্দেরের ভিড়। মাছের টান, ডাল তরকারির টান, সবেরই টান। তোমার খাওয়ায় বড্ড কষ্ট হলো বাবা। তা বসো, 2 পয়সা দই আনিয়ে দিই। না না থাক, আপনার দই আনাতে হবে না। না বাবা, বসো। বংশীধরের ভাগ্নে যা, আমার ভাগ্নেও তাই। পাশাপাশি হোটেল, এতদিন কাজ করছি। হাজারি নিজে গিয়া দই আনিয়া দিল।
ছেলেটি জিজ্ঞাসা করিল, আচ্ছা মামা, এখানে কোনো চাকরি খালি আছে? কি চাকরি বাবা? এই ধরুন, হোটেলের রাঁধুনিগিরি কি এমনই? কাজের চেষ্টায় ঘুরছি। এখানে কিছু হবে মামা? মামা বলিয়া ডাকিতে ছেলেটির ওপর হাজারে কেমন স্নেহ হইল। সে একটু ভাবিয়া বলিল, না বাবা, আমার সন্ধানে তো নেই, কিন্তু একটা কথা বলি, হোটেলের রাঁধুনিগিরি করতে যাবে কেন তুমি? দিব্যি শোনা যাক ছেলে, এ লাইনে বড় কষ্ট। এ তোমাদের লাইন নয়। পড়াশোনা কদ্দূর করেছ? ছেলেটি অপ্রতিভের সুরে বলিল, না মামা, বেশি করিনি। আমাদের গায়ে ছাত্রবৃত্তি স্কুলের 4th ক্লাস পর্যন্ত পড়েছিলাম। তারপর বাবা মারা গেলেন, আর লেখাপড়া হলো না। তোমার নামটি কি? শ্রী নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো হাজারে মনের মধ্যে খেলিয়া গেল। চমৎকার ছেলেটি, ইহার সঙ্গে টেপির বিবাহ দিলে বড় সুন্দর মানায়। কিন্তু তাহা কি ঘটিবে? ভগবান কি এমন পাত্রেও টেপির ভাগ্যে জুটাইয়া দিবেন? ছেলেটি খাওয়া শেষ করিয়া উঠিয়া বলিল, আপনার খাওয়া হয়েছে মামা? এইবার খেতে বসবো বাবা। আমাদের খাওয়া এইরকম, বেলা 3টের এদিকে বড় একটা মেটে না। সেই জন্যই তো বলছি বাবা, এসব ছ্যাঁচড়া লাইন তোমাদের জন্য নয়। এসব রান্না কাজ বড় ঝঞ্ঝাটের কাজ। ছেলেটি একটু হতাশ সুরে বলিল, তবে কোন লাইন ধরবো বলুন মামা? কত জায়গায় ঘুরে বেরিয়ে দেখলাম, আজ 6 মাস ধরে ঘুরছি, কোথাও কিছু জোটাতে পারিনি। আপনি বলছেন রাঁধুনির কাজ কলকাতায় একটা হোটেলের বাইরে লেখা ছিল, 2জন চাকর চাই। আমি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম। বললে কি? আমি বললাম চাকরির কাজ খালি আছে দেখে এসেছি। বললে, তুমি ভদ্রলোকের ছেলে, এ কাজ তোমার জন্য নয়। কত করে বললাম, কিছুতেই নিলে না। হাজারি অবাক হইয়া শুনিতেছিল। বলিল, বলো কি? তারপর শুনুন, কোথাও চাকরি জোটে না। কলকাতায় শেষকালে খেতে পাইনি এমন হলো, 2-1 দিন তো না খেয়ে কাটল। তারপর ভাবলাম আমার এক মামা রানাঘাটে হোটেলে কাজ করেন, সেখানেই যাই। তাই আজ এলাম। উনি আমার আপন মামা নয়, মায়ের কিয়াতি ভাই। তাই এখানেও আপনি বলছেন এ লাইন আমার জন্য নয়। তবে কোথায় যাব আর কি বা করব? ছেলেটি হতাশ সুর এবং তাহার দুঃখ কষ্টের কাহিনী হাজারের মনে বড় লাগিল। সে তখনও ভাবিতেছিল, আহা ছেলে মানুষ, আমার বড় ছেলে সন্তু বেঁচে থাকলে এতদিন এত বড়টা হতো। টেপির সঙ্গে ভারী মানায়, সোনার চাঁদ হেন ছেলে। টেপি কি আর সে আদেশটা করেছে? নাইবা হলো চাকরি, ও গিয়ে টেপিকে বিয়ে করে আমার বড় ছেলে হয়ে আমার গায়ে ভিটিতে গিয়ে বসুক। ওকে কোনো কষ্ট করতে হবে না, আমি নিজে রোজগার করে ওদের খাওয়াবো। জমি জমাও তো আছে কিছু। খাওয়া শেষ করিয়া বংশীধরে ভাগ্নিটি চলিয়া গেল বটে, কিন্তু হাজারি প্রাণী যেন কি এক অনির্দেশ্য নতুন সুরের রেশ লাগাইয়া দিয়া গেল। তরুণ মুখের ভঙ্গি, তরুণ চোখের চাহনি হইতে এত প্রেরণা পাওয়া যায়। জীবনে এসব নবীন অভিজ্ঞতা হাজারির। বৈকালে চূর্ণির ধারে গাছতলায় নির্জনে বসিয়া সে কত স্বপ্ন দেখিল, নতুন সব স্বপ্ন। টেপির সহিত বংশীধরে ভাগ্নিয়টির বিবাহ হইতেছে, বাধা কিছুই নাই, তাহাদেরই পাল্টি ঘর। টেপির ক্ষুদ্র কোমল হাতখানি নরেনের বলিষ্ঠ হাতে তুলিয়া দিয়াছে, 2 হাত একত্র মিলাইয়া হাজারি মেয়ে জামাইকে আশীর্বাদ করিতেছে। টেপির মার চোখ দিয়া আনন্দে জল পড়িতেছে। কি সুন্দর সোনার চাঁদ জামাই! কেন সে হোটেলে রাঁধুনিগিরি করিতে যাইবে ছেলে বয়সে? হাজারি নিজের হোটেল জামাই থাকিবে ম্যানেজার। চক্কতি মশাইয়ের মতো গদিতে বসিয়া খরিদ্দারকে টিকিট বিক্রয় করিবে, হিসাবপত্র রাখিবে। দ্বিগুণ খাটিবার উৎসাহ আসিবে হাজারের। জামাইও যা, ছেলেও তাই। অত বড়, অত সুন্দর, উপযুক্ত ছেলে। টেপির সারা জীবনের আনন্দ ও সাধের জিনিস। ওদের দুজনের মুখের দিকে চাহিয়া সে প্রাণপণে খাটিবে। 3 মাসের মধ্যে হোটেল দাঁড় করাইয়া দিবে। বেলা পড়িল, চূর্ণির খেয়ায় লোক পারাপার হইতেছে। যাহারা শহরে কেনাবেচা করিতে আসিতেছিল, এই সময় তাহারা বাড়ি ফেরে। একবার কুসুমের সঙ্গে দেখা করিয়া হোটেলে ফিরিতে হইবে। গাছতলায় বসিয়া আর বেশিক্ষণ আকাশ কুসুম ভাবিলে চলিবে না। রতন ঠাকুর সম্ভব এবেলাও দেখা দিতেছে না, তাহাকে একাই সব কাজ করিতে হইবে। কিন্তু সত্য কি আকাশ কুসুম, হোটেল তাহার হইবে না? টেপির সঙ্গে ওই ছেলেটির, যাক, বাজে ভাবনায় দরকার নাই, দেরি হইয়া যাইতেছে। পদ্মশ্রী বৈকালের দিকে হাজারিকে বলিল, বলি, হ্যাঁ গো ঠাকুর, আজ মাছের মুড়োটা কি হলো গা?
আজ তো কর্তাবাবুর জ্বর, তিনি বেলা 11টার মধ্যেই চলে গিয়েছেন। অত বড় মুড়োটার কি একটা টুকরো চোখে দেখতে পেলাম না। হাজারি মাছের মুড়োটা লুকাইয়া কুসুমকে দিয়া আসিয়াছিল। বড় মাছের মুড়ো সাধারণত কর্তার বাসায় যায়, কিন্তু আজ কর্তার অসুখ, তিনি বেশিক্ষণ হোটেলে ছিলেন না। মুড়োটা পদ্মঝি নিজের বাড়ি লইয়া যাইত। হাজারি কখনো মুড়ো নিজে খায় নাই, রতন ঠাকুর খাইয়াছে, পদ্মঝি তো প্রায় লইয়া যায়। হাজারির দাবি কি থাকিতে পারে না মুড়োর ওপর, তাই সে সেটা কুসুমকে দিয়া আসিয়াছিল যখন ছুটি করিয়া চূর্ণির ঘাটে বেড়াইতে যাই তখন। পদ্মঝির প্রশ্নের উত্তরে হাজারি বলিল, কেন গা বদ্য দিদি, এতক্ষণ পরে মুড়োর খোঁজ হলো? এতক্ষণ পরেই হোক আর যতক্ষণ পরেই হোক, কি হলো মুড়োটা? আমাকে একদিন খেতে নেই? তোমরা তো সবাই খাও, আমি আজ খেয়েছি। কই, মুড়োর কাটা চোখরা তো কিছু দেখলাম না, কোথায় বসে খেলে? হাজারি বিব্রত ভাব পদ্মঝির চোখ এড়াইল না। সে চড়া গলায় বলিল, খাওনি তুমি, খেলে কিছু বলতাম না, তুমি সেটা লুকিয়ে বিক্রি করেছ। কেমন, ঠিক কথা কি না? চোর জুয়াচোর কোথাকার, হোটেলের জিনিস নুকিয়ে নুকিয়ে বিক্রি। আচ্ছা, তোমার চুরির মজার টের পাওয়াচ্ছি, আসুক কর্তা। হাজারি বলিল, না পদ্ম দিদি, বিক্রি করব কাকে? রাধামুড়ো কে নিবে? সত্যি আমি খেয়েছি। আবার মিথ্যে কথা, আমি এতকাল হোটেলে কাজ করে হাতে ঘাটা পরিয়ে ফেলনু, মাছের মুড়ো কাটা চুকরা আমি চিনি না? অত বড় মুড়োটা 4 আনার কম বিক্রি করনি, জমা দাও সে পয়সা গদিতে, ওবেলা নইলে দেখো কি হাল করে কর্তার সামনে। আচ্ছা নিও 4 আনা পয়সা, আমি দেব, একটা মুড়ো খেয়ে যদি দাম দিতে হয় তাও নিও। পদ্মঝি একটুখানি নরম হইয়া বলিল, তাহলে বেঁচেছিলে ঠিক? না পদ্ম দিদি। তবে কি করলে ঠিক করে বলো, তোমার তো পয়সা পেলেই হলো, সে খোঁজে তোমার কি দরকার? দরকার আছে তাই বলছি, কোথায় গেল মুড়োটা বলো, নইলে কর্তার সামনে তোমার অপমান করব। বলো এখনো। আমি খেয়েছি। আবার আমার সঙ্গে চালাকি করে তুমি পারবে ঠাকুর? আমি এবার বুঝতে পেরেছি মুড়ো কোথায় গেল। তোমার সেই হাজারি জানে পদ্মঝি বলিতে যাইতেছে। সে পদ্মঝির মুখের কথা চাপা দিবার জন্য তাড়াতাড়ি বলিল, পদ্মদিদি, তোমাদের তো খেয়ে পড়ে মানুষ হচ্ছে গরিব বামুন, কেন আরো সামান্য জিনিস নিয়ে বকাঝকা করো? এই কথায় পদ্মঝি নরম না হইয়া বরং আরো উগ্র হইয়া উঠিল। বলিল, নিজে খেলে কিছু বলতাম না ঠাকুর, কিন্তু হোটেলের জিনিস পর দিয়ে খাওয়ানো সহ্যই হয় না। এর একটা বিহিত না করে আমি যদি ছাড়ি তবে আমার নামে কুকুর পোষো, এই বলে দিচ্ছি সোজা কথা। হাজারি ভয়ে ও উদ্যোগে কাঠ হইয়া গেল। নিজের জন্য নয়, কুসুমের জন্য। পদ্মঝির অসাধ্য কাজ নাই, সে না জানে কি করিয়া বসিবে। কুসুমের শাশুড়ির কানে হয়তো কত রকমের কথা উঠাইবে, তাহার উপরে যদি কুসুমের বাপের বাড়ি অর্থাৎ তাহার গ্রামে সে কথা গিয়া পৌঁছায়, তবে উভয়েরই লজ্জায় মুখ দেখানো ভার হইয়া উঠিবে সেখানে। অথচ কুসুম নিরপরাধিনী। পদ্মঝি চলিয়া গেল। হাজারি ভাবিয়া চিন্তিয়া রতন ঠাকুরের স্বর্ণাপন্ন হইল। তাহার আত্মীয়কে বিনা পয়সায় খাওয়ার ষড়যন্ত্রের মধ্যে হাজিরা ছিল, সুতরাং রতন হাজারির দিকে টানিত। সে বলিল, তুমি কিছু ভেবো না হাজারিদা, পদ্ম দিদিকে আমি ঠান্ডা করে দেব। মুড়ো বাইরে নিয়ে যাবে, তা আমায় একবারখানি জানালে হতো নি? তোমায় কত বুঝিয়ে পারবো আমি। কিছু পরে সন্ধ্যার দিকে বেচু চক্রবর্তী আসিলেন। চাকর হুকায় জল ফিরাইয়া তামাক সাজিয়া আনিল। হুকা হাতে লইয়া বেচু চক্রবর্তী বলিলেন, ধুনো গঙ্গা জল দে আগে, আর পদ্মকে বাজারে ফর্দ দিতে বলে দে। কয়লাওয়ালা মহাবীর প্রাসাদ বসিয়াছিল পাওনার প্রত্যাশায়। তাহাকে বলিলেন, সন্ধ্যের সময় এখন কি? ওবেলা তো 12.5 আনা নিয়ে গিয়েছ, আবার এবেলা দেওয়া যায়? কাল এসো, তোমার কি? একটি রোগা কালো মতো লোক হাত জোর করিয়া প্রণাম করিয়া বলিল, বাবু, সেদিন কুমড়ো দিয়েলাম, তার পয়সা। কুমড়ো? কে কুমড়ো নিয়েছে? আজ্ঞে বাবু, আপনাদের হোটেলে দিয়ে গেলাম, 6 আনা দামে বলেলাম, তা তিনি বললেন 5 কন্ডা পয়সা হবে। তা বলি, ভদ্রলোকের কথা, তাই দেন। তিনি বললেন, আজ নয়, বুধবারে এসে নিয়ে যেও নে, তাই এলাম। 6 আনা পয়সা কুমড়ো ধারে নিয়েছে কে? খাতায় কি বাজারে ফর্দের মধ্যে তো ধরা নেই? এ তো বাপু আশ্চর্য কথা।
আমরা ধারে জিনিসপত্র খরিদ করি নে, যা কিনি তা নগদ। কে তোমার কাছে কুমড়ো নিলে? আচ্ছা দাঁড়াও, দেখি। বেচু রতন ও হাজারি ঠাকুরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন। তাহারা কুমড়ো কেনা তো দূরের কথা, গত 5-6 দিনের মধ্যে কুসুরার তরকারি রাঁধে নাই। বলিল, কোন কুমড়ো চক্ষেও দেখে না এই কয়দিনে। কথাবার্তার মধ্যে পদ্মছি বাজারে ফর্দ লইয়া ঘরে ঢুকিতে কুমড়োওয়ালা বলিয়া উঠিল, এই যে, ইনি তো নিয়ে এলেন, সে কুমড়ো মা ঠাকুরুন। বলিলেন, বুধবারে আসতি, তাই আজ এলাম। বাবু জিজ্ঞেস করছিলেন কুমড়ো কে নিয়ে এলেন। পদ্মছি হঠাৎ যেন একটু অপ্রস্তুত হইয়া পড়িল। বলিল, হ্যাঁ, কুমড়ো নিয়েছিলাম, তা কি হবে? 5 আনা পয়সা নিয়ে কি পালিয়ে যাব? দিয়ে দাও তো কর্তাবাবুর পয়সা মিটিয়ে, আমি এরপরে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করিয়া কুমড়োওয়ালাকে পয়সা মিটাইয়া দিলেন। সে চলিয়া গেল। রতন ঠাকুর আড়ালে গিয়া হাজারিকে বলিল, হাতে হাতে ধরা পড়ে গেল পদ্মদিদি, কিন্তু কর্তাবাবুর দরদটা একবার দেখেছ তো হাজারিদা? ও আর দেখা দেখি কি, দেখেই আসছি। আমি যদি কুমড়ো নিতাম তবে পদ্মদিদি আজ রসাতল বাঁধাত, কর্তাবাবু তাতেই সায় দিত। এ তো আর তুমি আমি নই, এ হোটেলে পদ্মদিদি মালিক। তুমি এইবার একবার বলো পদ্মদিদিকে মুড়োর কথাটা, নইলে ও এক্ষুনি লাগাবে কর্তাকে। রতন পদ্মঝিকে আড়ালে বলিল, ও পদ্মদিদি, গরিব বামুন তোমাদের দৌড়ে করে খাচ্ছে, কেন আর ওকে নিয়ে অমন করো? একটা মুলু যদি সে খেয়েই থাকে, এতদিন খাচ্ছে এখানে, তা নিয়ে তাকে অপমান করো না। সবাই তো নেয়, কেউ তো নিতে ছাড়ে না। আমি নিইনি না, তুমি নাও না, বেচারিকে কেন বিপদে ফেলবে? পদ্মঝি বলিল, ও খায়নি, ওখান থেকে বের করে ওরে সে পেয়ারে কুসুমকে দিয়ে এসেছে। আমি কচি খুকি, কিছু বুঝি নেই, নচ্ছার বদমাইশ লোক কোথাকার। রতন হাসিয়া বলিল, যা বোঝে সে করুক গিয়ে পদ্মদিদি, তোমার আমার কি? সে মুড়ো নিজে খায়, পরকে দেয়, তোমার তা দেখবার দরকার কি? তুমি কিছু বলো না আজ আর ওকে। পদ্মঝি কুমড়োর ব্যাপার লইয়া কিছু অপ্রস্তুত হইয়া পড়িয়াছিল, নতুবা সে রতনের কথা এত সহজে রাখিত না। বলিল, তাহলে বারণ করে দিও ওকে, বারদিক্কর যেন এমন আর না করে, তাহলে আমি অনর্থ বাঁধাবো, কারো কথা শুনবো না। সে রাত্রে হোটেলের কাজকর্ম চুকাইয়া হাজারি চূর্ণির ধারে বেড়াইতে গেল। দিব্য জ্যোৎস্না রাত, প্রায় 12:30 বাজে। আজকে সর্বনাশী আর একটু হইলে হইয়াছিল। তাহার নিজের জন্য সে ভাবে না, ভাবে কুসুমের জন্য। কুসুম পাড়াগাঁয়ের মেয়ে, সেখানে তার বদনাম রটিলে উভয়ের সেখানে মুখ দেখানো চলিবে না। আর তাহার এই বয়সে এই বদনাম রটিলে লোকেই বা বলিবে কি? কুসুমকে সেই মেয়ের মতো দেখে, ভগবান জানেন। ওসব খেয়াল তাহার থাকিলে এই রানাঘাট শহরে সে কত মেয়ে জুটাইতে পারিত। এই রাধাবল্লভ তলার মাটি ছুঁইয়া সে বলিতে পারে, জীবনে কোনোদিন ওসব খেয়াল তার নাই। বিশেষত কুসুম, ছি ছি, টেপের সঙ্গে যাহাকে সে অভিন্ন দেখে না, তাহার সম্বন্ধে রতন ঠাকুরের কাছে পদ্মছি যেসব বিশ্রী কথা বলিয়াছে, শুনিলে কানে আঙ্গুল দিতে হয়। গল্পের আসরে উডিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা আদর্শ হিন্দু হোটেল। আজ ছিল 3য় পর্ব। নতুন যারা আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেকগুলো গল্প পাঠ করা আছে, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।